অনার্স চতুর্থ বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা পড়ছিলাম জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি। এই কোর্সটি কোর্স কোড 243103। এই কোর্সের আমরা যে দ্বিতীয় পার্টটা আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেই পার্টের একাদশ অধ্যায় দেখব। অধ্যায়ের নাম চিকিৎসা বিজ্ঞানের জীব প্রযুক্তি। এবং আমাদের আজকে এই চ্যাপ্টার থেকে যেই টপিকটি দেখব সেটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডিজ বা ম্যাপস। মনোক্লোনাল অ্যান্টিবডি শুরু করার আগে আমাদেরকে অ্যান্টিবডি সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে হবে। তো আমরা প্রথমে অ্যান্টিবডি কি এটা দিয়ে শুরু করি। তো অ্যান্টিবডি কাকে বলে? এটা হচ্ছে আমাদের দেহের রোগ প্রতিরোধ বা ইমিউনিটি সিস্টেম থেকে তৈরি এক ধরনের প্রোটিন উপাদান, যেটা সাধারণত আমাদের দেহে বহিরাগত কোনো উপাদান যদি ঢুকে থাকে তাহলে তার বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ আমাদের প্রতিরক্ষা সিস্টেমের একটা উপাদান হচ্ছে অ্যান্টিবডি। তো আমরা সংজ্ঞায় যদি আসি তাহলে দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের গ্লাইকোপ্রোটিন জাতীয় উপাদান যা রোগব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেন বলতে সেটা ভাইরাস হতে পারে, ছত্রাক হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, কোনো কেমিক্যাল উপাদান হতে পারে, বিষাক্ত পদার্থ হতে পারে। এ ধরনের উপাদান যখন আমার দেহে প্রবেশ করবে তখন এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে পারে অথবা তাকে ধ্বংস করতে পারে, এমন উপাদানকে বলা হচ্ছে অ্যান্টিবডি। এখন আমরা দেখি অ্যান্টিবডির বৈশিষ্ট্য। তো অ্যান্টিবডি যেটা সেটা অণুজীবের বিরুদ্ধে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। এটা তো আমরা সংজ্ঞায় পড়ে আসলাম। এখন আমরা দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে গড়ে তোলার ফলে এটা অণুজীবকে ধ্বংস করতে পারে অথবা মেরে ফেলতে তার যে সংখ্যা বৃদ্ধি সেটাকে সে রোধ করতে পারে, ক্ষতিকর প্রবণতাকে প্রশমিত করতে পারে, অণুজীবের বিষাক্ত পদার্থের কার্যকারিতা নিষ্ক্রিয় করতে পারে। প্রাণীর দেহে আলটিমেটলি এগুলো করার মাধ্যমে রোগ নিরাময় করে থাকে। এরপরে আমরা দেখব অ্যান্টিবডির গঠন। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা অনেক সময় তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে। তো অ্যান্টিবডির গঠনে মূলত আমরা 4টি অংশ দেখব। একটা হচ্ছে ভারী ও হালকা শৃঙ্খল, ডাইসালফাইড বন্ড, স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল, কবজা। এই নাম চারটা আমরা মনে রাখি কারণ এটাই আমি এখন ডিটেলসে বলবো। ভারী ও হালকা শৃঙ্খল বা হেভি চেন অথবা হেভি চেইন এবং লাইট চেইন। তো আমরা একটা ছবি দেখি। এই ছবিটাতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক জোড়া হেভি চেন, এইটা আর এইটা। যেটা বড় হয় সাধারণত সেটা তো অবশ্যই ভারী হবে, আর তার এই পাশে দেখো এক জোড়া আছে ছোট অর্থাৎ হালকা চেন, লাইট চেন, আর এটা হচ্ছে হেভি চেন। তো যেটা হেভি চেন বা লাইট চেন দুটোই কিন্তু অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। তো হেভি চেইনে থাকে হচ্ছে 500 আর লাইট চেনে থাকে হচ্ছে 250 অ্যামাইনো অ্যাসিড। অ্যাপ্রক্সিমেটলি এরকমই হবে। লাইট চেনগুলা বাইরের দিকে থাকে আর হেভি চেনগুলা ভেতরের দিকে থাকে। তাহলে 1 নম্বর পয়েন্টে আমার ছিল হচ্ছে ভারী এবং হালকা শৃঙ্খল। তাহলে টোটাল 4টা এবং এরা পলিপেপটাইড চেন আমরা বলে থাকি। 2টো থাকবে ভারী চেইন আর 2টো থাকবে হচ্ছে হালকা চেইন। দ্বিতীয় পয়েন্টটা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ডাইসালফাইড বন্ড। ডাইসালফাইড বন্ড এখানে যদি দেখো দুটো এসএস বা সালফাইড দুটো আছে, এজন্য ডাইসালফাইড বন্ড এখানে আছে দুটো। তাহলে এটা কাদের মধ্যে আছে? একটা ভারী এবং একটা হালকা যে চেইন তাদের মাঝে আছে। আর এখানে যদি দেখি তাহলে আমরা আরও 2টা ডাইসালফাইড বন্ড দেখতে পাচ্ছি, কিন্তু দুটোই হেভি চেইনের মাঝে আছে। এছাড়া আমরা আর 3 নাম্বার পয়েন্টটা দেখেছিলাম কবজা। তো সাধারণত কবজা কি থাকে, সেখান থেকে এটা বাঁকিয়ে যেতে পারে, ঘুরতে পারে। কবজার গঠন আমরা দরজাতে লাগাই দেখেছি। তো এখানটাতে এই অংশটা মূলত এই যে এই অংশটা হচ্ছে কবজা, এখান থেকে গঠনটা বাঁকিয়ে গিয়েছে। এবং দেখো পুরা
অ্যান্টিবডির গঠনে এটা কিন্তু ওয়াই শেপড একটা গঠন তৈরি করে। ৩ নাম্বার আমাদের যেটা ছিল সেটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল এবং হচ্ছে স্থায়ী অঞ্চল। তো পরিবর্তনশীল এবং স্থায়ী অঞ্চলের আমরা যদি বলি সেটা কোথায় আছে? এই যে আমরা হেভি এবং লাইট চেইন যেটা দেখতে পাচ্ছি, এই অংশটুকু এখানে এবং এখানে যেটা বেগুনি কালারের, এই দুটো অংশ বিভিন্ন অ্যান্টিবডির গঠনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হতে পারে। আমার অ্যান্টিজেনটা কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে এই অঞ্চলের গঠনটা পরিবর্তন হতে পারে। এজন্য এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। আর বাকি যে ব্ল্যাক কালার অংশটুকু আছে, এই পুরো অংশটাতে কোনো পরিবর্তন হয় না। প্রতিটা বিভিন্ন ধরনের যে অ্যান্টিবডিগুলা থাকে তাদের ক্ষেত্রে এই গঠনটা মোটামুটি কনস্ট্যান্ট স্থায়ী হয়। এজন্য এই ধরনের অঞ্চলকে বলা হচ্ছে স্থায়ী অঞ্চল। এবং এই অঞ্চলগুলাতে প্রত্যেকটা প্রতি ধরনের অ্যান্টিবডিতে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যাটা মোটামুটি নির্দিষ্ট থাকে। শুধুমাত্র এই পরিবর্তনশীল অঞ্চলটাতে এটা পরিবর্তন হয়ে থাকে। এছাড়া আমরা দেখছি ফ্যাব রিজন। ফ্যাব অর্থ হচ্ছে যে অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট। এজন্য এই অঞ্চলটাকে বলা হয় ফ্যাব রিজন, কারণ অ্যান্টিবডিটা যে এখানে এজি বাইন্ডিং অর্থাৎ অ্যান্টিজেন বাইন্ডিং এই অঞ্চলটাতে অ্যান্টিজেন বাইন্ড করতে পারে, এজন্য এটাকে বলা হয় অ্যান্টিজেন বাইন্ডিং। আর ফ্যাব হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট, এই অঞ্চলে অ্যান্টিজেনটা বাইন্ড হয়। আর আমাদের আরেকটা অঞ্চল আমি বলেছি, এখানে লেখা আছে এফসি। এফসি হচ্ছে ক্রিস্টালাইজেবল ফ্র্যাগমেন্ট। এখানে স্বচ্ছ একটা উপাদান থাকে এইটা। তো এখানে দেখো 3টা কালার দেখানো হয়েছে। হাইপার ভেরিয়েবল রিজন কোথায় আছে? এই যে এখানে দাগ দাগ যে অঞ্চলগুলো, এই অঞ্চলটা অ্যান্টিবডিতে অনেক ধরনের ভেরিয়েশন দেখা যায়, যেটা আমরা পরবর্তীতে দেখব, আমি দেখাবো। সেই অঞ্চলটা বেগুনিটা ভেরিয়েবল রিজন, কিন্তু অনেক ক্ষেত্রে মোটামুটি গঠনটা একই ধরনের থাকে। আর কনস্ট্যান্ট রিজন আমি তো বলেছি। এইটা ছিল মোটামুটি অ্যান্টিবডির গঠন। আমরা আরও কিছু ছবি দেখি। এখানে যদি দেখো, এই যে ডাইসালফাইড ব্রিজ, তার মানে কবজা, এটা হচ্ছে ভেরিয়েবল রিজন। দেখো আগের গঠন আর এই গঠনটা চেঞ্জ হয়েছে, যেটা আমরা অ্যান্টিজেন বাইন্ডিং বলছি। এটা লাইট চেন, এটা হেভি চেন, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন। মোটামুটি এটাই হচ্ছে অ্যান্টিবডির গঠন। এখন দেখো অ্যান্টিজেন বাইন্ডিং যে সাইটটা, এটা তালা চাবির মতন কাজ করে, অর্থাৎ একজন তালা একজন হচ্ছে চাবির ন্যায় কাজ করবে। যে এই গঠনটা, এই যে এখানে অনেক ধরনের অ্যান্টিজেন আছে, কিন্তু কোনটা আসলে এটার সাথে ফিট হবে? এইটা এটার সাথে ফিট হবে, কারণ এই গঠনটা এর কমপ্লিমেন্টারি গঠন। যে এখানে যদি আমরা দেখি একই ছবি আমরা বুঝতে পারছি এইটাই এর সাথে ম্যাচ করবে, কিন্তু অন্যগুলা ম্যাচ করবে না। কত ধরনের ভেরিয়েশন হতে পারে এই অঞ্চলে। যে এখানে যে অ্যান্টিজেনের অনেকগুলা পার্ট থাকতে পারে, তার মানে এরকম না যে একটা অ্যান্টিজেন একটা অ্যান্টিবডি ধরবে, একটা অ্যান্টিজেনকে অনেকগুলো অ্যান্টিবডিও ধরতে পারবে, বাইন্ড করতে পারবে। যে ভেরিয়েবল রিজন গোল হতে পারে, বেলুন আকৃতির হতে পারে, ড্যাম্বেল শেপ হতে পারে। এখন আসি আমরা হচ্ছে এই অ্যান্টিবডির প্রকারভেদ। সাধারণত গঠনের হেভি চেনের গঠনের ভিত্তিতে এদেরকে 5টা ভাগে ভাগ করা হয়েছে: আইজিজি বা গামা। আইজি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, আইজিএম মিউ, আইজিএ আলফা, আইজিই এপসিলন, আইজিডি ডেল্টা। মোটামুটি এই 5 ধরনের ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি দেখা যায় মানবদেহে, এবং সাধারণত অ্যান্টিবডিগুলো কিন্তু রক্ত রসে পাওয়া যায়। এই যে এদেরকে আবার 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কয়টা এই আমরা যে গঠনটা পড়ে আসলাম ওয়াই শেপ, এটা কয়টা আছে তার উপরে ডিপেন্ড করে এদেরকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মনোমার, মনো অর্থ এক, অর্থাৎ ওই গঠন একটা যখন থাকবে তখন তাকে বলা হচ্ছে মনোমার। এ ধরনের গঠনে 3টা থাকবে: আইজিডি, আইজিই আর আইজিজি।
এখানে কয়টা আছে? এটাকে বলা হয় ডাইমার, অর্থাৎ ডাই অর্থ আমরা জানি ২। কোথায় পাওয়া যাবে? IgA তে পাওয়া যাবে। এবং পেন্টামার, পেন্টা শব্দের অর্থ ৫, অর্থাৎ দেখো ১, ২, ৩, ৪, ৫, ৫টা এরকম গঠন থাকবে দেখে এটাকে বলা হচ্ছে পেন্টামার। সহজে মনে রাখবা কিভাবে? IgM পেন্টামার, IgA ডাইমার, বাকি ৩টাই হচ্ছে মনোমার। যে গঠনগত দিক থেকে দেখো এই ক্ষেত্রে যে এরকম এদের চেইনের গঠনগুলো মূলত এরকম হয়ে থাকে। এই যে ১টা ২টো ৩টা মনোমার, ডাইমার, এটা হচ্ছে পেন্টামার। এখন আমরা একটা ছক দেখি মোটামুটি এদের যেই সামারাইজ সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো এক্ষেত্রে আমরা যেটা দেখব যে সবথেকে মানবদেহে বেশি থাকে IgG 75% এবং সবথেকে কম থাকে IgE 0.1%, আর IgM থাকে 5 থেকে 10%, IgA থাকবে 15%, IgD থাকবে 1%। IgG যেটা সেটা কোথায় কোথায় পাওয়া যাবে? রক্ত, লসিকা, অন্ত্র, টিস্যু, মানে ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যাবে। IgM রক্ত আর লসিকাতে পাওয়া যাবে। IgA মিউকাস, পরিপাক, জনন, শ্বসনে পাওয়া যাবে। IgD রক্ত, লসিকা, বি লিম্ফোসাইট। IgE হচ্ছে বি লিম্ফোসাইট, মাস্টকোষ, ব্যাসোফিলে। সংযুক্তির স্থান এইটা মূলত ডিপেন্ড করছে কার কয়টা ওই ওয়াই শেপড গঠন আছে। আমরা জানি যে IgG, D আর E এর মনোমার, তার মানে এদের দুটো বাহু আছে। ওয়াইয়ের যেরকম দুটো বাহু থাকে ঠিক এজন্য এদের সংযুক্তির স্থান হচ্ছে দুটো করে। আর এ ছিল হচ্ছে ডাইমার, এজন্য এর কয়টা থাকবে? 4টা বাহু। এম ছিল 5টা, এজন্য এর হবে 10টা সংযুক্তির স্থান। কাজ কি? IgG এ বিষাক্ত পদার্থকে প্রশমন করতে পারে, IgM কমপ্লিমেন্ট সক্রিয় করে, IgA অণুজীব প্রশমন করে, IgD বি লিম্ফোসাইটকে সক্রিয় করে, IgE হচ্ছে অ্যালার্জি হিস্টামিন ক্ষরণ করে, প্রদাহ, তার মানে আমাদের দেহে অ্যালার্জেটিক রিয়াকশনের জন্য যে অ্যান্টিবডিটা কাজ করে সেটা হচ্ছে IgE। এগুলো মূলত হচ্ছে আমাদের যেই প্রকারভেদ তার মোটামুটি একটা সামারাইজ। তো তোমাদের বইয়ের ছক দেওয়া আছে, আরও কিছু তথ্য হয়তো বা সেখানে বেশি থাকতে পারে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এখন অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পার্থক্য, এটা অনেক সময় তোমাদের শর্ট কোশ্চেন হিসাবে আসে, সেজন্য আমি এখানে তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করি তোমরা এটা ভালোভাবে পড়ে ফেলবে। অ্যান্টিজেন কি? আমার বাইরে থেকে দেহে প্রবেশ করবে, যেটা ওই বডির নিজস্ব উপাদান না, এ ধরনের যে কোনো উপাদানকে বলা হচ্ছে অ্যান্টিজেন। আর ওই অ্যান্টিজেনের উপস্থিতিতে আমার দেহের ইমিউনিটি সিস্টেম যে ধরনের তাকে প্রতিরোধ করার জন্য বস্তু উপাদান, প্রোটিন জাতীয় উপাদান তৈরি করবে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনের উপর তলে এরা শো করে। আর আমি আগেই বলেছি অ্যান্টিবডি পাওয়া যাবে রক্তরস বা রক্তের প্লাজমায়। অ্যান্টিজেনের প্রভাবে কিন্তু অ্যান্টিজেন সৃষ্টি হবে, আর অ্যান্টিবডির প্রভাবে অ্যান্টিজেনটা মারা যাবে, সৃষ্টি হয় না বরঞ্চ ধ্বংস হয়। অ্যান্টিজেন ইমিউনিটিকে সক্রিয় করে, আর অ্যান্টিবডি প্রতিরক্ষা সিস্টেমে অংশগ্রহণ করে। অ্যান্টিজেন কোষকে ধ্বংস করে বা ধ্বংসাত্মকের কার্যাবলী, আর অ্যান্টিবডির কার্যাবলীটা হচ্ছে রক্ষণাত্মক। কাজগুলো একটু দেখি। আমরা আগেই বললাম যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, ব্যাকটেরিয়া ধ্বংস করে, ক্ষতিকার যে কোনো উপাদানকে নষ্ট করতে পারে, বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করতে পারে, ব্যাকটেরিয়া ভাইরাস অনুপ্রবেশে বাধা দেয় এবং কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। অর্থাৎ বি লিম্ফোসাইট এবং অ্যান্টিবডি যে দেহে তৈরি হবে তার আগে কিছু ধাপ থাকে, তার মধ্যে একটা ধাপ হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয়, সেটার কাজ অ্যান্টিবডি করে থাকে। তো আমরা এখন দেখব এই যে অ্যান্টিবডিটা পড়লাম, এই অ্যান্টিবডি এতক্ষণ আমরা পড়েছি বিভিন্ন ধরনের অ্যান্টিবডি, যে 5 ধরনের অ্যান্টিবডি। তো আমার দেহে যদি কোনো বিশেষ রোগ সৃষ্টি হয়ে থাকে তাহলে আমি
এই 5 ধরনের অ্যান্টিবডি না, যে কোনো একটা অ্যান্টিবডি দিয়ে সেটাকে প্রতিরোধ করতে চাই, তাহলে ওই এক ধরনের অ্যান্টিবডিকে শনাক্ত করার বা তাকে এক্সট্রাক্ট করা, এ ধরনের যেই বিষয়টা, ওই এক ধরনের যে অ্যান্টিবডি সেটাকে বলা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। মনো মানে তো এক, আমরা জানি, সেই প্রেক্ষিতে এটাকে বলা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার একটা রোগ হয়েছে, আমি যদি অনেক ধরনের অ্যান্টিবডি শরীরে তৈরি করি, সেটা আমার জন্য কিন্তু ক্ষতিকর, কারণ অ্যান্টিবডি তো কোষকে ধ্বংস করবে, কিন্তু সে যখন স্পেসিফিক তার জীবা যেই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করলো সে তো করলোই, কিন্তু বাকিগুলো তো আমার সুস্থ কোষকে ধ্বংস করে ফেলতে পারে। এজন্য আমার মনোক্লোনাল, অর্থাৎ যেই জীবাণুটা তার বিরুদ্ধেই কাজ করে এমন অ্যান্টিবডি আমাকে তৈরি করতে হবে। এই ধরনের যেই প্রসিডিউর সেটাই হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। এই মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করার জন্য বিজ্ঞানীরা একটা প্রযুক্তি ব্যবহার করেছে, সেই প্রযুক্তির নাম হচ্ছে হাইব্রিডোমা প্রযুক্তি, এবং আমরা এখন এই প্রযুক্তিটা দেখব। 1973 সালে জার্মান বিজ্ঞানী জর্জ কোহলার এবং আর্জেন্টিনার বিজ্ঞানী সিসেল মিলিস্টেইন এই প্রযুক্তি আবিষ্কার করেন, এবং এর জন্য তারা 1984 সালে নোবেল পুরস্কারও পেয়ে থাকে। তো ইঁদুরের উপরে ওনারা কাজটা করেছেন এবং সেখান থেকে তারা এই প্রযুক্তিটাকে ডেভেলপ করেছে। তো আমরা দেখি যে প্রযুক্তিটা কেমন হবে। আমরা এখানে একটা ইঁদুর দেখতে পাচ্ছি যাকে একটা ইনজেকশন দেওয়া হচ্ছে। এইটা ইনজেকশনটা মূলত একটা স্পেসিফিক অ্যান্টিজেন তার শরীরে ঢুকিয়ে হাইপার ইমিউনাইজড করা হচ্ছে, যাতে তার দেহ অ্যান্টিবডি তৈরি করতে পারে, এবং অ্যান্টিবডিগুলো সাধারণত প্লিহা কোষ, বি কোষ, টি কোষ, দেহের এ ধরনের কোষগুলো তৈরি করে থাকে। আর তার সাথে তারা কি করেছে, ক্যান্সার সৃষ্টি করতে পারে এমন, মানে ক্যান্সারের আক্রান্ত কোষ ওই অন্য একটা ইঁদুরের দেহে ঢুকিয়ে দিয়েছে। তাহলে কি হবে, ওই কোষ ওই ইঁদুরের দেহে ক্যান্সার সৃষ্টি করবে। তো যেখানে আমরা স্পেসিফিক অ্যান্টিজেন তৈরি করলাম, অ্যান্টিজেন ঢুকিয়ে দিলাম, সেই ইঁদুর থেকে আমরা তার প্লিহা এবং বি ও টি কোষ, প্লিহার যে বিশেষ করে বি ও টি কোষ সেটা সংগ্রহ করব। আর এই ক্যান্সার আক্রান্ত যে ইঁদুরটা থাকবে তার থেকে আমরা যেই কোষটা সংগ্রহ করব সেটাকে বলা হয় মায়োলেমা কোষ। তো মায়োলেমা কোষগুলা কি? মায়োলেমা কোষ যেটা, এটা হচ্ছে টিউমার সৃষ্টিকারী কোষগুলাকে মূলত বলা হয় হচ্ছে মায়োলেমা কোষ। এরা অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে পারে। তো এই দুই ধরনের কোষ নেওয়ার আমাদের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আমার বি কোষ যেটা ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে, আর মায়োলেমা কোষের ভেতরে আমার যে গুণাবলীটা আমরা এখানে কাজ করাবো সেটা হচ্ছে তার সংখ্যা বৃদ্ধি হয়, কারণ আমরা জানি টিউমার সেলগুলা অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে পারে, তার মানে খুব দ্রুত তার সংখ্যাটা বৃদ্ধি হতে পারে। তাহলে আমরা কি করব, মায়োলেমা কোষ নিব আর এখান থেকে বি কোষ নিব, নেওয়ার পরে এইটাকে পেজ মাধ্যমে ফিউশন করা হবে। ফিউশন অর্থ হচ্ছে এই দুই ধরনের কোষকে একত্রিত করে একটা একক কোষ তৈরি করা হবে। পেজটা হচ্ছে পলিইথাইলিন গ্লাইকল একটা মাধ্যম, মানে যেই মাধ্যমে এটা গ্রো করতে পারে, এরকম একটা মাধ্যম। এখন আমার ফিউশন হয়ে কোষটা তৈরি হলো, এই কোষটাকে এবার কি করতে হবে, হ্যাট মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে হবে। তো সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে এখানে আমাদেরকে হ্যাট মাধ্যমটা কি, হ্যাট হচ্ছে হাইপোজ্যান্থিন গুয়ানিন ফসফেট, এরকম একটা মাধ্যম। এই মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এখানে যদি আমরা দেখি, এই যে গোলাপি কালারের এইটা কিন্তু আমার অরিজিনাল যে মায়োলেমা কোষ ছিল সেইটা। এখানে আমরা দেখতেছি ব্লু কালারের কোষ, যেটা হচ্ছে আমার বি কোষ। আবার আমরা দেখছি ফিউশন হওয়া যে কোষ সেটা। তাহলে এই হ্যাট মাধ্যমে কিন্তু সব ধরনের কোষই আমার গ্রো করবে, কিন্তু আমার সব ধরনের কোষ এখানে লাগবে না। আমার স্পেসিফিকভাবে লাগবে হচ্ছে ফিউশন হওয়া যে কোষগুলা, সেই কোষগুলা। তো এক্ষেত্রে যেটা হয়ে থাকে যে যখন এদেরকে এই হ্যাট মাধ্যমে
গ্রো করা হয়, সংখ্যা বৃদ্ধি করা হয়, তখন মায়োলেমা কোষগুলো অ্যান্টিবডি তৈরি করতে পারে না। এবং তার কারণ অ্যান্টিবডি তৈরি না করার কারণ হচ্ছে তাদের হাইপোজেনথিন গুয়ানিন ফসফেট রাইবোসাইল ট্রান্সফারেজ এক ধরনের এনজাইম আছে, যেটাকে HGPRT, এই এনজাইম সংশ্লেষণে অক্ষম বিধায় তারা অস্বাভাবিক প্রকৃতির হয়ে থাকে। আর যেটা হচ্ছে বি কোষ, সে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করতে পারে। এই দুই ধরনের কোষ একত্রিত হয়ে আমরা হ্যাট মাধ্যমে যেই কোষটা পাবো, এই যে আমি বলেছি হ্যাট মাধ্যম হাইপোজেনথিন গুয়ানিন ফসফেট, আর যেই এনজাইমটা সেটা হচ্ছে HGPRT। আর এইটা হচ্ছে আমার সেই ফিউশন কোষ যাকে বলা হয় হাইব্রিডোমা কোষ। আর এর ভেতর থেকে বি কোষগুলা মারা যাবে, কারণ এরা হচ্ছে মায়োলেমা কোষের সাথেও একত্রিত হতে পারবে না। আর মায়োলেমা কোষগুলোও মারা যাবে, কারণ তাদের তো ওই এনজাইম ক্ষরণ করার ক্ষমতা থাকবে না। এ কারণে এই দুই ধরনের কোষ মারা যাবে। এই হ্যাট মাধ্যমে শুধু থাকবে হচ্ছে হাইব্রিডোমা কোষ। এই হাইব্রিডোমা কোষকে এখন আমার করতে হবে যে এদেরকে আলাদা আলাদাভাবে অ্যান্টিবডি তৈরিকারক কলোনির সৃষ্টি করতে হবে। অর্থাৎ আমার এমন কলোনি তৈরি করতে হবে যেখানে শুধুমাত্র আমার ফিউশন কোষ থাকবে বা হাইব্রিডোমা কোষ থাকবে, যেখানে শুধুমাত্র বি কোষই উৎপন্ন হতে পারবে, যেখানে শুধুমাত্র মায়োলেমা কোষই তৈরি হবে। তো এখানে যদি আমরা দেখি, এই যে এই কলোনিটাতে আমার বি কোষ, এই কলোনিটাতে আমার মায়োলেমা কোষ দেখতে পাচ্ছি, এবং এখানে আমি আমার যে হাইব্রিডোমা কোষ তৈরি হচ্ছে। কিন্তু বি কোষ বা মায়োলেমা কোষ আমার কোনো কাজে লাগবে না, আমার মূলত লাগবে হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই হাইব্রিডোমা কোষ। এবং এখান থেকে আমার কাঙ্ক্ষিত অ্যান্টিবডি তৈরি হবে, যেটাকে আমরা বিশুদ্ধ মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করছি। এবং এই কোষগুলোই আমার প্রয়োজন, সেহেতু আমি এটাকে কি করব, সংরক্ষণ করে রেখে দেব। এবং এই হাইব্রিডোমা কোষগুলো আমরা চাইলে যেই আরেকটা ইঁদুর তার দেহে পুশ করে তার দেহ থেকে সরাসরি এই অ্যান্টিবডিটা কালেক্ট করতে পারবো। কী কী ক্ষেত্রে এই মনোক্লোনাল অ্যান্টিবডিগুলা এখন পর্যন্ত কাজ করছে আমরা সেগুলো একটু দেখি। চিকিৎসা বিজ্ঞানের মধ্যে যদি আমরা দেখি, রক্তের ব্লাড গ্রুপ, যেটা তোমরা অলরেডি থার্ড ইয়ারে করেছো, প্রেগনেন্সি নির্ণয়ে, ভাইরাস, কোনো নির্দিষ্ট ভাইরাস আইডেন্টিফাই করার জন্য, নির্দিষ্ট রোগ জীবাণু আইডেন্টিফাই করার জন্য, ইভেন টিউমার কোষ ধ্বংস করার জন্য মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে টিকা, আমরা এই যে বিভিন্ন ধরনের যে টিকাগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু মনোক্লোনাল অ্যান্টিবডি। যেমন আমরা হেপাটাইটিসের জন্য হেপাটাইটিস টিকা গ্রহণ করি, টাইফয়েডের জন্য টাইফয়েড, এগুলো হচ্ছে কিন্তু মনোক্লোনাল অ্যান্টিবডিরই কার্যকারিতা। তারপরে আমরা দেখি এনজাইমের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে এদেরকে মূলত বলা হয় থাকে অ্যাবজাইমস, এবং এই অ্যান্টিবডির রূপান্তর ঘটিয়ে এদেরকে বিভিন্ন ক্যাটালাইটিক কাজে ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন জিনিসের পরিমাণ নির্ণায়ক হিসাবেও কিন্তু মনোক্লোনাল অ্যান্টিবডি কাজ করে। এর ভেতরে আমরা হরমোনের পরিমাণ নির্ণয় করতে পারি, নিউক্লিওটাইডের পরিমাণ, পলিপেপটাইড, এনজাইম, অ্যান্টিজেন, এ ধরনের উপাদান। সেরোলজিক্যাল বলতে হচ্ছে রক্তরসের যে বিষয়টা, সেখানে বিভিন্ন উপাদানের বিক্রিয়ার কাজেও এই মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহৃত হয়ে থাকে। অপরাধী শনাক্তকরণেও এই মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা হয়। এরপরে আমরা আর একটা টপিকস দেখব, সেটা হচ্ছে বি কোষ সক্রিয়করণ ও অ্যান্টিবডি উৎপন্ন। কিভাবে দেহে একটা জীবাণু যখন প্রবেশ করে তখন আমাদের দেহে কিভাবে বি কোষ সক্রিয় হয় এবং অ্যান্টিবডি উৎপাদিত হয়, এটা কয়েকটা ধাপে সম্পূর্ণ হয়। তো ধাপগুলো হচ্ছে, প্রথম ধাপ ক্লোন নির্বাচন ও অ্যান্টিজেন সংবন্ধন, অ্যান্টিজেন প্রক্রিয়াজাতকরণ ও উপস্থাপন, বি কোষ বা টি কোষ সহযোগিতা ও নিয়ন্ত্রণ, বি কোষ সক্রিয়করণ, ক্লোন বিবর্ধন ও মেমরি কোষ সৃষ্টি, এবং আলটিমেটলি অ্যান্টিবডি উৎপন্ন। এই 6টা ধাপে এটা সম্পূর্ণ হবে। আমরা প্রতিটা ধাপ এখন একটু দেখি। প্রথম ধাপটা হচ্ছে ক্লোন নির্বাচন ও অ্যান্টিজেন সংবন্ধন।
তার মানে হচ্ছে প্রথমে আমার ক্লোন বলতে আমি কোন কোষটাকে ক্লোন করব সেটাকে নির্বাচন করতে হবে এবং অ্যান্টিজেন সেটাকে ক্যাপচার করবে, ধরবে, আইডেন্টিফাই করবে। তো প্রথমে আমার এটা একটা প্যাথোজেন বা অ্যান্টিজেন যাই বলে থাকি, সেই উপাদান সে কি করবে, এই যে ভার্জিন বি সেল মানে যে এখনো কোনো ধরনের অ্যান্টিবডি তৈরি করে নাই এমন একটা উপাদান, দেখো এই অ্যান্টিজেন এটাকে আইডেন্টিফাই করছে, অর্থাৎ অ্যান্টিজেনের সাথে সে সংবোধিত হতে পারছে। তো এই এই ধাপটা হচ্ছে প্রথম ধাপ এবং এর এই অংশে থাকে হচ্ছে আইজি গ্রাহক, অর্থাৎ অ্যান্টিবডি গ্রাহকের এই অংশটা এই বিকোষের এখানে থাকে। দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যান্টিজেন প্রক্রিয়াজাতকরণ ও উপস্থাপন। আসলেই যে সেটা অ্যান্টিজেন সেইটাকে কি করতে হবে, প্রক্রিয়া করে সেটাকে উপস্থাপন করতে হবে যেন বি সেলটা অ্যাক্টিভ হতে পারে। তো তার জন্য দেখো কোষ যখন অ্যান্টিজেনটাকে গ্রাস করে ফেলে, যেটাকে বলা হয় এন্ডোসাইটোসিস, ভেতরে নিয়ে ফেলে, তখন এর ভেতরে যে বিভিন্ন প্রোটিন উপাদানগুলা থাকে সেগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, যেটা আমরা ম্যাক্রোফেজও বলে থাকি। ম্যাক্রোফেজ পর্যায়ে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে তখন এই অংশটাতে যদি দেখো আগে শুধু ছিল কি এখানে দেখো হলুদ অংশ, অ্যান্টিজেনের যে লালগুলা সেগুলো এখানে রিপ্রেজেন্ট হয়ে দুটো মিলে এখানে তৈরি হয় MH11 কমপ্লেক্স বা MH2 কমপ্লেক্সও বলা হয়ে থাকে। এই ধরনের উপাদানগুলো যখন কোষটা রিপ্রেজেন্ট করে তখন এটাকে বি কোষ অ্যাক্টিভ করতে, সক্রিয় করতে সহজ হয়। সেটাও আরেকটা ধাপে হয়, আমরা নেক্সট দেখি। আমরা এইটুকু পর্যন্ত মনে রাখি যে অ্যান্টিজেনটাকে গ্রাস করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এটাকে ভক্ষণ করার পর এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো এই কোষের বাইরের দিকে রিপ্রেজেন্ট করে এবং তখন সেটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসিও বলা হয়ে থাকে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা MHC2 কমপ্লেক্সও বলা হয়ে থাকে। এই ধরনের উপাদান সৃষ্টি করে। পরবর্তী ধাপে কি হবে, দুটো ধাপ আমরা এখানে একসাথে দেখব। একটা হচ্ছে বি কোষ বা টিএইচ কোষের সহযোগিতা ও নিয়ন্ত্রণ, কিভাবে এরা কাজ একত্রিত হবে বি কোষটা সক্রিয় হচ্ছে। তো টি কোষ যেটা হেল্পার সেল, এখানে দুটো দেখো এই অংশটা আর এই অংশটা যদি আমরা দেখি, এই দুটো অংশ থাকবে হচ্ছে দুটো জিনিসের কমপ্লিমেন্টারি। একটা সাইডে বি কোষ এসে সংযুক্ত হতে পারবে আর একটা পাশে আমার ওই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা যেই অংশটা আগের ধাপে তৈরি হয়ে থাকলো সেই অংশটা যেন যুক্ত হতে পারে। তাহলে এখানে আমার তৈরি হলো আগের ধাপের যে অংশটা সেইটা, আর এই পাশে আমার হচ্ছে বি সেল অ্যাক্টিভ হবে সেই অংশটা যুক্ত হতে পারে, কমপ্লিমেন্টারি থাকে এখানে এদের পরস্পরে যখনই যুক্ত হয় এই অংশটা মূলত CD4T এবং এই অংশেও CD4T এই ধরনের উপাদানের উপস্থিতিতে এর এনার্জি লেভেল বেড়ে যায় এবং তখন সে আরও বেশি অ্যাক্টিভেট হতে পারে এবং একই সময়ে এই টি সেল থেকে ইন্টারলিউকিনস 2 এবং 4 এই ধরনের উপাদান নিঃসরণ হয়ে বি সেলকে অ্যাক্টিভ করে থাকে। তাহলে কি হবে, এই ধাপটা তো আমার আগেই ছিল, টি সেলের সাথে এই উপাদান এবং এইটা দুটো যখন যুক্ত হবে তখন ইন্টারলিউকিন ক্ষরণ হয়ে সে এটাকে বি সেলকে অ্যাক্টিভ করবে। এখন আমার বি সেলটা অ্যাক্টিভ হয়েছে, তার পরবর্তী কার্যকারিতা সে কী করবে সেটা আমরা একটু দেখি। ক্লোন বিবর্ধন, ক্লোন কিন্তু ওই বি সেলই, সেটা বড় হবে, মেমোরি কোষ সৃষ্টি করবে এবং অ্যান্টিবডি উৎপন্ন করবে। সেটা কিভাবে দেখো, আগের সাইজটা ছোট ছিল, সে বড় হলো, বড় হয়ে সে বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে প্লাজমা কোষ তৈরি করবে এবং মেমোরি মেমোরি বি সেল, দুই ধরনের কোষ তৈরি করবে। তো প্লাজমা সেল এটাও বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করতে থাকবে এবং আলটিমেটলি সে অ্যান্টিবডি তৈরি করবে। এই অ্যান্টিবডিগুলাই কিন্তু আমার অন্য যে অ্যান্টিজেনগুলো আছে, আমরা তো একটা দেখেছি, এরকম অসংখ্য অ্যান্টিজেন, তো সে তার সংখ্যা বৃদ্ধি করেছে, সেগুলোকে কিন্তু এই যে অ্যান্টিবডি সেটাকে আইডেন্টিফাই করে তাকে মেরে ফেলবে। আর বি মেমোরি কোষ যেটা কাজ করবে সেটা হচ্ছে সে অলরেডি ওই জীবাণুটাকে এই যে চিনে রেখেছে, এখন সে চিনে রেখে এই বি সেল সে তার সংখ্যা বৃদ্ধি করবে, করে সে দেহে এই মেমোরি সেলটাকে
সংরক্ষণ করে রাখবে। যখনই ওই ধরনের অ্যান্টিজেন দেহে প্রবেশ করবে, এই ধাপগুলা যে পূর্বের যে ধাপগুলা হলো, এগুলো আর সরাসরি হওয়ার কোনো দরকার নেই। এ সরাসরি অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিবডি সরাসরি অ্যান্টিজেনকে ধ্বংস করবে। এভাবে আমাদের শরীরের প্রতিরক্ষা সিস্টেমগুলো সাধারণত কাজ করে থাকে। প্রতি মুহূর্তেই এ ধরনের অসংখ্য জীবাণু আমাদের শরীরে ঢুকছে এবং এভাবে কাজ হচ্ছে। আমরা কিছুই হয়তোবা ওইভাবে বুঝতে পারছি না। তো এটা ছিল মূলত তোমাদের এই পর্যন্তই। এটা আমি যদি একবারে দেখি, দেখো শরীরে অ্যান্টিজেন ঢুকলো, বি সেল, এই যে প্যাথোজেনটা সে ইনগালফ হয়ে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল টি কোষের সাথে এও যুক্ত হবে হয়ে মেমোরি কোষ তৈরি করবে, আর প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করবে, সেটা সরাসরি অ্যান্টিজেনকে ধ্বংস করবে। তোমাদের এই পর্যন্তই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।